বসো পড়তে বসো, পড়াশোনা করে তারপর বাইরেছে, দশম পারছে, আমি জার্নি পড়াইছি। সেই টেক্সটের মাধ্যমেও সবাই বুঝতে পারবে যে আমার প্রতি ওর কোনো রাগ ছিল না, কোনো অভিমান ছিল না। ও শুধু বলতো ওর মাকে কিছু বলতে পারবে না। মা পলাশকে খুব ভালোবাসে, পলাশ মারে খুব ভালোবাসে, ওয়াইফকে খুব ভালোবাসে, মানে ওর দুজনকেই ভালোবাসে প্রচুর পরিমাণে। কিন্তু ওই ওয়াইফের ওই জিনিসটা পছন্দ ছিল না যে মাকে কেন বেশি ভালোবাসে। এই মাত্র আসল ঘটনা ফাঁস হয়ে গেল। এসপি পলাশকে নিয়ে তারই একজন টিমের লোক পলাশের না ফেরার দেশে যাওয়ার অনেক তথ্য তুলে ধরে। এই ঘটনার সাথে নাকি টোটালি জড়িত ছিল পলাশের মা, যেটা ইতিমধ্যে ফাঁস করে দেয় পলাশের সেই কর্মকর্তা। তাছাড়া বন্ধুরা, আপনারা হয়তো জানলে অবাক হবেন, পলাশ না ফেরার দেশে যাওয়ার আগে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য বলে গিয়েছে, সেই তথ্যগুলো ফাঁস হয়েছে ইতিমধ্যে। তো সবকিছু আপনাদের মাঝে দেখাবো। তাছাড়া গোটা বাংলাদেশের লোক চাচ্ছে পলাশের মা শাস্তি হোক, না হলে প্রতিনিয়ত নাকি এইরকম ঘটনাগুলোর সংখ্যা বৃদ্ধি পাবে। তো যাই হোক, চলুন নাকি আমরা বেশি বাড়তি কথা না বলে সরাসরি সেই ভিডিওতে চলে যাই। সুস্মিতার সাথে হানিমুনে সুস্মিতার শাশুড়ি গিয়েছিল নাকি সুস্মিতার বাড়ির পক্ষের কেউ গিয়েছিল, সেটাই আমি আপনাদেরকে জানাবো। আর ওয়াইফ সুস্মিতা, যে কিনা ফরিদপুরের মেয়ে, যে মিডিয়ার সামনে আসার পরে, ক্যামেরার সামনে আসার পরে তার ইনোসেন্ট চেহারা দেখে, তার ক্যামেরার সামনে এসে কান্নাকাটি দেখে আমরা সবাই তার প্রতি অনেক ব্যথিত, তার প্রতি অনেক সিম্প্যাথি দেখাচ্ছি। ভালো কথা, সেটাই উচিত। এখন কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে পলাশ সাহার বউ সুস্মিতা, যে কিনা তার বাবার বাড়িতে থেকে বড় হয়নি, সে মূলত বড় হয়েছে তার মামার বাড়িতে থেকে। সুস্মিতা ছোট থেকে তার মামার বাড়িতে থাকতেন। তারপর যখন বিয়ে হয় পলাশ সাহার সাথে, হ্যাঁ, দেখতে শুনতে সুন্দরী এবং বিসিএস ক্যাডার জামাই, হ্যাঁ, সে পেয়ে মনে করেছিল যে কি পেয়ে গেছে হাতে না জানি। তো ভালো কথা, তার বাবার বাড়ির মানুষ যে আছে, তার পরিবারে আছে মা, ভাই এবং বাবা। ভাইকে পড়াশোনার খরচ এবং বিভিন্ন খরচ যোগাতেন পলাশ সাহা, এবং শ্বশুর বাড়িতে পলাশ সাহা অনেক ধরনের সাহায্য সহযোগিতা করেছেন। আর পলাশ সাহার সাথে সুস্মিতার বিয়ে হওয়ার পরে, আপনারা জানেন কিনা জানি না, পলাশ সাহার শ্বশুর যে সে একটা জব করতো এবং ব্যবসা করতো, দুটাই সে ছেড়ে দেয়। বিয়ে হওয়ার পরে পলাশ সাহার শ্বশুর তার চাকরি এবং তার যে ব্যবসা আছে সবকিছু ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকে। আপনার পলাশ সাহার যে শাশুড়ি আছে, যে কিনা এই গল্পের মেইন ভিলেন, মেইন খেলোয়াড়, আপনারা তো সবাই পলাশ সাহার মাকে দোষী করছেন যে এই সবকিছুর জন্য দায়ী, এই সবকিছুর জন্য দায়ী, কিন্তু তলে তলে মেইন খেলোয়াড় হচ্ছে এই পলাশ সাহার শাশুড়ি। কিভাবে সুস্মিতা যখন তার ওই পরিবারে গিয়ে যখন 2 মাস পরে থেকে এই সংসারের মালিক হতে চাইলো, 2 মাস পরে থেকে যখন কাউকে আর পাত্তা দিল না, 2 মাস পরে থেকে তার যখন নানান ধরনের অভিযোগগুলা, নানান ধরনের আপনার সবকিছু আদায় করার জন্য সে রাস্তায় গিয়ে বসে থাকলো, সে ছাদে উঠে নানান ধরনের ভাবে ব্ল্যাকমেল করতে থাকলো তার ইচ্ছাগুলো পূর্ণ করার জন্য। সে চাইতো যে সে তার বাসায় তার শাশুড়িকে দূরে সরিয়ে দিয়ে তার মাকে এনে রাখবে। সুস্মিতা চাইতো যে তার মা যেন তাদের সাথে তার বাসায় থাকে এবং পলাশ সাহা যেন পুরো পরিবারের দায়িত্বটা নেয়। তো সুস্মিতার মাকে যখন সুস্মিতা ফোন করে বললো যে মা তুমি আমার সাথে চলে এসো, আমার সাথে থাকবে, সুস্মিতার মা তখন সুস্মিতাকে বললো যে তোমার শাশুড়ি থাকলে আমরা ওই বাসায় থাকবো না। ঠিক তখন থেকে সুস্মিতার মাথায় তার শাশুড়িকে সরানোর ভূতটা চাপে এবং প্রতিনিয়ত পলাশ সাহাকে চাপ দিতে থাকে। চাপ দিতে দিতে এক পর্যায়ে পলাশ সাহার অফিসে গিয়ে সিন ক্রিয়েট করে এবং পলাশ সাহার তার নিচের যে যারা চাকরি করে তাদের সামনে এবং একজন মেজরের সামনে পলাশ সাহাকে তার কলার চেপে ধরে বলে যে তোর মাকে যদি আজকে বাসা থেকে না সরাস আমি ওই বাসায় যাব না, এরকম বলে। তখন পলাশ সাহা খুবই অসহায়ের মতো হয়ে যায় এবং খুবই লজ্জিত বোধ করে। তারপর ওখানকার বড় অফিসাররা, সে মেজর সাহেব সুস্মিতাকে বুঝান যে দেখো মা তো, সে তো মা, তোমার মা হলে তুমি কি করতে। এবং মেজর এটাও বলে যে আমার মা দুনিয়া থেকে চলে গেছে, আমি বুঝি মা ছাড়া থাকার কষ্ট, এভাবে সুস্মিতাকে বোঝায়, কিন্তু সেই মেয়ে কিছুতেই বুঝে না। তারপরে পলাশ সাহাকে যখন মেজর বলে যে তোমার মাকে তাহলে দূরে সরিয়ে দিতে চাও কিনা, তখন পলাশ সাহা বলে যে না, আমার মায়ের রক্তের উপর দিয়ে আমি বিসিএস ক্যাডার হয়েছে, আমার মাকে আমি আমার কাছে রাখবো। কারণ আপনারা জানেন যে পলাশ সাহার বাবা অনেক আগেই চলে গিয়েছেন দুনিয়া থেকে। পলাশ সাহার মা পলাশ সাহাকে অনেক কষ্ট করে পড়াশোনা করেছেন আর পড়াশোনা করিয়েছেন। আর এই পর্যায়ে আসতে একটা বিসিএস ক্যাডার হতে কি পরিমাণ শ্রম দিতে হয়, যারা বিসিএস ক্যাডার হয়েছেন বা যারা জানেন তারা অবশ্যই জেনে থাকবেন যে এখানে কি পরিমাণ শ্রম দিতে হয়। এখন হচ্ছে যে মূল পয়েন্ট যেটা, তাহলে এই দোষীটাকে, যখন সুস্মিতার মা যখন বললো যে তোমার শাশুড়ি থাকলে আমরা ওই বাসায় যাব না, ঠিক তখন থেকে সুস্মিতার মাথায় এই ভূতটা কিন্তু চেপেছে এবং নানান ভাবে এইভাবে ব্ল্যাকমেল করার জন্য এগুলা সে করে আসছে।
শুনেন, একটা পরিবারে 4 জন মানুষ, একটা আম যদি কাটা হয় সে আমকে 4 ভাগ করে আমরা 4 জনে খাবো, তাই না? কিন্তু একজন মানুষে যদি ওই 4 পিস আম খেতে চায় তাহলে তো হবে না। ঠিক সুস্মিতাও চেয়েছিল এরকম যে পলাশ সাহার সকল সম্পত্তি, সকল সুবিধা, চাকরির বেতন সবকিছু সে আর তার বাবার বাড়ির মানুষ মিলে ভোগ করবে। ওইদিকে আবার পলাশ সাহার মা চেয়েছিল যে এরকম আমি জন্ম দিয়ে ছেলে মানুষ করেছি, ওই 4 ভাগ আম সেও খেতে চাইছে। মানে এখানে বউ এবং শাশুড়ি দুইজনে মিলে লুটে পুটে পলাশ সাহাকে শেষ করতে চাইছে, মানে কর্তৃত্বের লড়াই। আর দুইজনে অধিকার ফলাইতে যায় পলাশ সাহাকে ফুটবল বানায় ফেলছে। ফুটবল বানিয়ে ফেলে একদিকে মা এক লাথি দেয়, একদিকে বউ এক লাথি দেয়। এভাবে করে করে লোকটার আজকে এই পরিণতি, এই করুণ পরিণতি। আপনারা যারা এই বিষয়ে আগ্রহী তারা অবশ্যই ভিডিওটি দেখবেন, আর যারা এই বিষয়ে আগ্রহী না, ইন্টারেস্টেড না, যারা এই বিষয়ে কথা শুনতে একদমই পছন্দ করেন না, তারা অবশ্যই ভিডিওটি ইগনোর করে যাবেন। কথা হচ্ছে যে এখানে মানুষ অনেক ধরনের অনেক ভুল ধারণা নিয়েই আছে। এই যে সুস্মিতা বলেছিল যে আমার শাশুড়ি আমার সাথে হানিমুনে গিয়েছিল, কই আপনারা সাংবাদিকরা, আপনারা যারা আছেন তারা তো সুস্মিতার কাছে একটাবার প্রমাণ চাননি যে তোমার শাশুড়ি তোমার সাথে হানিমুনে গিয়েছিল, একটা ছবি দেখাও। আদৌ কি সে সত্য বলেছে? আদৌ কি সে সত্য বলেছে? যে সারা বাংলাদেশের মানুষ যে এটা নিয়ে ট্রল করলেন, এটা নিয়ে অভিযোগ করলেন, এটা নিয়ে যে পলাশ সাহার মাকে দোষারোপ করলেন, আপনার কি জানেন এই কথাটা কি সত্যি না মিথ্যা? এটা নিয়ে আমার পরবর্তী ভিডিও আসছে এবং আমি অনেক কিছু জানতে পেরেছি। সুস্মিতার সাথে হানিমুনে সুস্মিতার শাশুড়ি গিয়েছিল নাকি সুস্মিতার বাড়ির পক্ষের কেউ গিয়েছিল, সেটাই আমি আপনাদেরকে জানাবো, ঠিক আছে? সবকিছুর পিছনে দায়ী হচ্ছে সুস্মিতার মা, সুস্মিতা, আরতি সাহা, পলাশ সাহার মা এবং পলাশ সাহা নিজে, যে কিনা নিজেও এসব কিছু কন্ট্রোল করতে পারেনি। সারা দেশের এত কিছু কন্ট্রোল করতে পেরেও এখানে সে ব্যর্থ হয়েছে। শাশুড়িদের কাছে যেসব বউরা থাকে সেসব বউদের শাশুড়িরা দেখতে পারে না। যে বউ দূরে থাকে, ধরেন আপনি গ্রামের বাড়িতে আছেন, আপনার শাশুড়িকে আপনার কাছে রাখেন, আপনার শাশুড়ি আপনাকে জীবনে পছন্দ করবে না। পছন্দ করবে, সারাদিন প্রশংসা করবে, কারো যে শহরে বাসা নিয়ে চাঙ্গে উঠে যে থাকে তার প্রশংসা করবে। কেন করে আল্লাহ জানে। কেন করে তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে যে চাঙ্গে উঠে থাকে, তার তো কিছু করতে হয় না, সে তো চাঙ্গেই থাকে, পোলাপান নিয়ে আরামসে খায়, আরামসে ঘুমায়, স্বামীর সাথে সারাদিন থাকে, সারাদিন গল্প গুজব করে, আনন্দে কাটে তাদের দিন। আর আপনি হচ্ছে যে সারাদিন খাইতে মরেন, সারাদিন আপনি শাশুড়ির সেবা যত্ন করেন, রান্না বান্না করে দেন, খাবার দাবার খাওয়ান, সবকিছু করেন, আর দেখা যায় যে কোনো একটা জিনিস, খাবার দাবার বা কোনো একটা জিনিস, কুরবানির মাংস, তারপরে ধরেন পুকুরের মাছ, গাছের ফলমূল, এগুলা দেখবেন যে আপনাকে দিতে চাবে না। আপনাকে দিতে না চায় কিংবা আপনাকে ছোট্ট একটা দিবে, বা সব থেকে নিম যেটা সেটা দিয়া ওই ভালোটা বড় বড় তার সবকিছু রাখবে হচ্ছে যে ওই যে ওই কুটনি যা যে আছে আপনার ওই কুটনি যার জন্য। আবার সেম একই কাহিনী, ধরেন আপনার শাশুড়িকে আপনি বাসায় নিয়ে আপনার শাশুড়ির সাথে থাকেন, আপনার শাশুড়ি আপনাকে দেখতে পারবে না। ওই যে গ্রামের বাড়িতে যে বড় একজন আছে, উনার জন্য তার পরাণ করতে থাকে, উনার কথা সারাদিন তার মনে হতে থাকে, উনার প্রশংসা সারাদিন মুখে মুখে বাঁচতে থাকে আপনার শাশুড়ির। মিলে নিয়েন, মিলতেছে কিনা, মিললে কমেন্ট বক্সে কিছু জানাই দেন, লিখে দেন কেন এরকম করে এরা। এরা হচ্ছে যে নদীর এপারে কয় সারিয়া নিঃশ্বাস, ও পারে স্বর্গ সুখ আমার বিশ্বাস। এই যে আপনি সেবা যত্ন করেন, সবকিছু করেন, এই কৃতিত্ব, এই যে একটা শুকরিয়া বোধ, এই শুকরিয়া বোধটা শাশুড়িরা করে না। তারা মনে করে যে ওইখানে না গেলে না জানি কত ভালো থাকতাম। আরে খালারা, চাচিরা, মামিরা, আপনারা কেন এটা বুঝেন না যে আপনারা যদি সে ভালোই রাখতে পারতো তাহলে তার কাছে নিয়ে রাখতো? বুঝেন না, তার কাছে নিয়ে তো রাখে না, সে আপনাকে উপরে উপরে মধু দেখায়, মধু কই কই আপনারে অন্য কিছু খাওয়ায়, আপনার কানের মধ্যে কান পরা দেয়, আর আপনি যে বউয়ের কাছে থাকেন ওই বউয়ের নামে আপনার কাছে বদনাম করে। খালারা, চাচিরা একটু জ্ঞান রাখেন, যার কাছে থাকেন তারে একটু আদর যত্ন করে দেখেন, আপনি আদর যত্ন আরো 100 গুণ বেশি পাবেন। আপনাদের মাথায় কিচ্ছু নাই, মাথায় কিচ্ছু নাই দেখে আপনারা সারাদিন শুধু ওই যে দূরে যেটা থাকে সেটারে নিয়ে করে থাকেন। আবার ওই যে বাইশটা বউ, তারপরে ধরেন বাইগনার বউ, এগুলো যারা আছে তাদের যে কত প্রশংসা শাশুড়ির মুখে, অমুকের পোলার বউটা কত ভালো গো, অমুকের পোলার বউটা কত সুন্দর গো, কত সুন্দর চাল চলন, কত সুন্দর ব্যবহার, শাশুড়িদের কত আদর করে। ওই পাশ থেকে তোমার ছেলের বউ যে তোমার আদর করে সেটা স্বীকার করতে কি শরীরের মধ্যে চুলকায়? হ্যাঁ, স্বীকার করতেই চান না, কোনো শুকরিয়া নাই। এরা যে কি চায় জানি না। আপনি ধরেন একটু খাটো আছেন সাইজে, তখন বলবো আমার লম্বা মানুষ ভালো লাগে। আবার ধরেন আপনি লম্বা আছেন, তখন বলবো লম্বা মানুষের মধ্যে গিলটি আছে, লম্বা মানুষের মধ্যে ফেস আছে, লম্বা মানুষ ভালো না। আবার ধরেন ফর্সা আছেন, তখন বলবো যে কালো মানুষ পরিষ্কার, ফর্সা মানুষ ভালো না। আবার ধরেন কালো আছেন, তখন বলবো যে হায় রে, কি দেখে যে কালো মেয়ে বিয়ে করাইছিলাম। সারাদিন আপনার গায়ের রং নিয়ে কথা শোনাবে। তো এরা হচ্ছে এই জাতের। আমার পরামর্শ হচ্ছে এগুলা কানে কিছু নিবেন না,
আপনি জাস্ট আপনার দায়িত্বটা পালন করে যাবেন, সেটা হচ্ছে কথা। বিষয়টির উপরে কথা বলছিলাম যে পলাশ সাহা এরকম একটি বড় ডিসিশন কেন নিল, এই রকম ডিসিশনটা নেওয়ার পিছনে তার কি কোনো অভিসন্ধি ছিল? সেই অভিসন্ধিটাই আজকে আমরা তার একটি সহকর্মীর কাছ থেকে জানতে পারবো। হ্যাঁ বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও চারিদিকে ছড়িয়ে পড়েছে, প্রচন্ড পরিমাণে ভাইরাল হচ্ছে, যেখানে গিয়ে কিনা শোনা যাচ্ছে যে তারই এক সহকর্মী যেখানে গিয়ে কিনা সে মানে কাজের শেষে সেই সহকর্মীদের সাথে একসাথে বসা মানে একসাথে টাইম কাটাতো। সেই টাইম কাটানোর সময় এমন কিছু মুহূর্তের কথা তিনি তুলে ধরেছেন এবং সেই মুহূর্তে কি কি ঘটনা ঘটেছে সেই কথাগুলো শুনলে তোমরা কিন্তু আসলেই তার যে অনেকদিন ধরে তিনি যে প্ল্যান করছিলেন এই পৃথিবী থেকে তিনি চলে যাওয়ার, সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। কি করে বুঝতে পারবে? তো চলো শুনে নাও তিনি সেই সহকর্মীটাকে কি কি বলতেন। তিনি সেই সহকর্মীটাকে বিভিন্ন রকমের কথা বলতেন তার বাড়ির অশান্তির কারণে। সে কিন্তু বাড়ির অশান্তির কারণে, একটি ছেলে বাড়ির অশান্তির কারণে সে বারবার করে বলতো যে দেখ, আজকালকার দিনে যে ছেলেরা যে অত্যাচারিত হয় না, এই কথাটা কিন্তু ভুল। আমাদের দেশে যে শুধু মেয়েরাই অত্যাচারিত হয়, ছেলেরা অত্যাচারিত হয় না, এই আইনটাই ভুল। ছেলেরাও কিন্তু অত্যাচারিত হচ্ছে, এটা কিন্তু আমার জীবন দিয়ে আমি আজ বুঝতে পারছি। এবং দেখ, আমার না আর কোনো কিছুই ভাল লাগছে না। একদিন দেখবি সব ঠিক হয়ে যাবে, শুধু কোনো কিছু থাকবে না, এমন কিছু জিনিস থাকবে না, তার পরিবর্তে সব ঠিক হয়ে যাবে। এমন কিছু জিনিস থাকবে না, সেই জিনিসটা যে আসলেই সে নিজে থাকবে না, এই কথাটা যে এই তার সহকর্মীকে যে সে এইভাবে ফাঁকি দিয়ে বলে গেছে, সেটা তার সহকর্মী বুঝতে পারেনি। আরো অনেক কথা বলেছে, যে কথাগুলো আমি তোমাদের সামনে আজকে এই ভিডিওর মাধ্যমে সমস্তটাই খোলসা করে দেবো। সে আরো বলেছে তার সহকর্মীকে যে জানিস তো, এত অশান্তির মধ্যে আমার দুবেলা দুমুঠো ভাত খাবার খেতে যেতেও মানে এত অশান্তির মধ্যে বাড়িতে দুবেলা দুমুঠো খেতে যেতেও আমার ইচ্ছা করে না। খেতে গেলে বউ ঠেলে মায়ের দিকে, মা ঠেলে বউয়ের দিকে। এ অশান্তি আমি যেন আর নিতে পারছি না। এ যেন চরম অশান্তি, এ প্রচুর অশান্তি। এ অশান্তি থেকে আমি কবে যে মুক্ত পাবো জানি না। যেদিন মুক্ত পাবো সেদিন নিজেকে খুবই একটা বড়, নিজেকে শান্তি মনে করব। কিন্তু আজ আমি এই ডিসিশনটা, একটা কোভিড ডিসিশন নিতে চললাম। সেই ডিসিশনটা কি বন্ধু, তোকে তো হঠাৎ করে জানাতে পারবো না, কিন্তু জানি প্রথমে হয়তো তুইও দুঃখ পাবি আমার ডিসিশনটা শুনলে বা জানতে পারলে, কিন্তু পরে তুইও বুঝতে পারবি আমি কেন নিয়েছি। না রে বন্ধু, আমাকে কখনো ভুল বুঝিস না। আমি কিন্তু তোদের সাথে আছি, তোদের সাথে থাকবো সারা জীবন। শুধু আমি এই জ্বালা যন্ত্রণা নিতে পারলাম না, দুদিকে বাড়ির এবং মানে বাড়ির এত চাপ আমি আর নিতে পারলাম না। বাড়ির চাপ নিতে না পেরে আমাকে কিন্তু এরকম একটি ডিসিশন নিতে হচ্ছে। বন্ধুরা, এই রকম কথা সে কিন্তু তার সহকর্মীদেরকে বলেছিল এবং সেই সহকর্মী কিন্তু আজকে চা খেতে খেতে এই সমস্ত কথাগুলি সে কিন্তু আমাদের সাথে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছে। বন্ধুরা, পুরো ভিডিওতে দেখতেই পেলেন ইতিমধ্যে একজন পলাশের টিমের লোক বলে দিয়েছে প্রতিনিয়ত নাকি তার মা তাকে ডিপ্রেশন করাতো, আর সেই কারণে নাকি পলাশ অনেক দুশ্চিন্তায়ও ছিল। কি করবে কি না করবে কোনো কিছুই ভেবে পাচ্ছিল না, কেননা তিনি চাইলেও তার মাকে ছাড়তে পারবে না, এমনকি চাইলেও তার বউকে ছাড়তে পারবে না। দুইজনই তার খুব কাছের মানুষ। মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তার একমাত্র কাছের সঙ্গী হবে তার বউ। এই কারণেই পলাশ কোনো সিদ্ধান্ত না নিয়েই, এমনকি চিঠিতে কাউকে দোষারোপ না করেই পলাশ না ফেরার দেশে চলে যায়। যেটা একজন ছেলে হিসেবে কতটা ভালোবাসলে তার মাকে এইরকম কাজটা করতে পারে সেটা কল্পনার বাইরে। তো যাই হোক বন্ধুরা, আমি এই বিষয় নিয়ে আর বেশি কিছু বললাম না, পুরো ভিডিও থেকে আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।